বলতে কি বোঝানো হয়ে থাকে সেটাই আমি আসবো। যথার্থ অনুমিতির ক্ষেত্রে হেতু যেমন পক্ষে থাকবে তেমনি হেতুকে কিন্তু স্বপক্ষেও থাকতে হবে। কি বললাম? স্বপক্ষ সত্য, এটা কিন্তু সৎ হেতুর দ্বিতীয় যে লক্ষণটা সেটা কিন্তু স্বপক্ষ সত্য। যেমন যথার্থ অনুমিতির ক্ষেত্রে হেতু যেমন পক্ষে থাকবে তেমন কিন্তু হেতুকে স্বপক্ষেও থাকতে হবে। পক্ষ সত্ত্বের কিন্তু প্রাইম ক্যারেক্টারিস্টিক্স সেখানে সাধ্য নিশ্চিতভাবে থাকতেও পারে, সাধ্য নিশ্চিতভাবে নাও থাকতে পারে। তাহলে স্বপক্ষ সত্ত্বের কিন্তু প্রাইম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পক্ষে সাধ্যটা নিশ্চিতভাবে রয়েছে। পক্ষে যখন সাধ্যটা রয়েছে সেটাকে কিন্তু নিশ্চিতভাবে থাকতে হবে। যেমন দেখো মহানস, পাকশালা, মহানস পাকশালায় হেতু এবং সাধ্যকে কিন্তু একসাথে আমরা থাকতে দেখেছি। আমরা কি দেখেছি? ধূম এবং বহ্নি। হেতু কি? ধূম এবং সাধ্য কি? বহ্নি। এই দুটোকে কিন্তু আমরা সব সময় মহানস এবং পাকশালায় এই দুটোকে কিন্তু একসাথে আমরা থাকতে দেখি। এবং সাধ্য নিশ্চিতভাবে যেখানে আছে যথার্থ অনুমিতির ক্ষেত্রে কিন্তু হেতু যেমন পক্ষে থাকবে, যে পক্ষে সাধ্যটা নিশ্চিতভাবে আছে তাকে বলা হয় কি? স্বপক্ষ সত্য। যেখানে সাধ্যের নিশ্চিতভাবে যে পক্ষে থাকে, যেমন মহানস, পাকশালা। ঠিক আছে? এবং স্বপক্ষে কিন্তু সাধ্যের কোনো সংশয় থাকবে না। যেমন ধূমকে হেতু করে সাধ্য বহ্নিকে যখন আমরা অনুমান করি, যেমন পাকশালা মহানস হলো একটা স্বপক্ষ দৃষ্টান্ত। কি বললাম? পাকশালা মহানসে কিন্তু ধূমের সাথে বহ্নি সবসময় আমরা উপস্থিতি দেখতে পারি। কখনো এমন হয় না যে ধূম আছে বহ্নি নেই, এরকম কিন্তু মানে হয় না। যে দেখেছো, এখন জয়েন করার চেষ্টা করছে। পাকশালা মহানাস হলো কিন্তু স্বপক্ষ দৃষ্টান্ত, যেখানে ধূম এবং বহ্নিকে একসাথেই থাকতে দেখি। ধূমকে হেতু করে যখন সাধ্য বহ্নিকে অনুমান করা হয় তখন পাকশালা হলো কিন্তু একটা স্বপক্ষ দৃষ্টান্ত। এবং পাকশালায় তুমি ধোঁয়া উঠতে দেখছো এবং তোমার ওখানে নিশ্চিত রূপে সাধ্য সম্পর্কে বহ্নি সেখানে কিন্তু নিশ্চিতভাবে আছে। তাহলে পক্ষ সত্য কি? পক্ষ সত্য হচ্ছে সাধ্য সেখানে নিশ্চিতভাবে আছে, কি নেই সেটা বলা যাচ্ছে না, সেটা কিন্তু হলো পক্ষ। আর স্বপক্ষ সত্য কি? যেখানে সাধ্যটা নিশ্চিতভাবে আছে, মানে কি? যেখানে বহ্নিটা কিন্তু আছে, নিশ্চিতভাবে আছে, তা হলো কিন্তু স্বপক্ষ। যে পক্ষে সাধ্যটা নিশ্চিতভাবে রয়েছে। পর্বতে বহ্নিটা কিন্তু নিশ্চিতভাবে থাকবে, সেটা কিন্তু হলো স্বপক্ষ সত্য। আর বিপক্ষ সত্য কি? যেখানে সাধ্যটা নিশ্চিতভাবে থাকে না, সেটা হয়ে গেল বিপক্ষ সত্য। মানে কি? পর্বতে যখন আমরা দেখবো যে বহ্নিটা নেই, নিশ্চিতভাবে সেখানে নেই, সেটা হয়ে গেল হচ্ছে বিপক্ষ সত্য। তাহলে এই তিনটে বোঝা গেছে, পক্ষ সত্য, স্বপক্ষ সত্য। বিপক্ষ সত্যের আমি আরেকটু মানে ডিটেইলসে বোঝাচ্ছি। বিপক্ষ সত্য কি? যে অধিকরণে পক্ষ হচ্ছে স্থান বা অধিকরণ, যে পক্ষে সাধ্যের অভাবের নিশ্চয় রয়েছে, যে পক্ষে মানে কি? পর্বতে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। পর্বতে বহ্নি থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে যে পর্বতে সাধ্যের অভাবের নিশ্চয় রয়েছে, সাধ্যটা সেখানে নেই, মানে বহ্নি নেই সেখানে, যে পক্ষে সাধ্যের অভাবের নিশ্চয় রয়েছে তাকে বলা হয় বিপক্ষ সত্য। বিপক্ষ সত্য কি?
যে পক্ষে সাধ্যের অভাবে নিশ্চয় রয়েছে, বন্যিটা সেই পর্বতে নেই, সেটাকে বলা হয় হচ্ছে বিপক্ষ সত্য। তাহলে বিপক্ষ সত্য কি? বিপক্ষ স্থলে কিন্তু যেখানে সাধ্যটা নিশ্চিত ভাবে নেই, যে অধিকরণে সাধ্যের অভাব আছে, তাকে বলা হয় কি? বিপক্ষ। যেমন হ্রদ, হ্রদে কিন্তু আমরা কখন এই জল, যে জায়গাগুলো হচ্ছে জলমগ্ন, যেমন হ্রদ, এটা কিন্তু বিপক্ষ দৃষ্টান্ত একটা। কারণ হ্রদে কিন্তু আমরা জল পাই, যেখানে জল সেখানে কিন্তু আমরা আগুন দেখতে পারি না। এটা কিন্তু একটা বিপক্ষ দৃষ্টান্তের উদাহরণ। হ্রদ হলো কিন্তু একটা বিপক্ষ দৃষ্টান্ত। যেমন ধূম দেখে বন্যির অনুমান করা স্থলে সপক্ষ হচ্ছে কিন্তু মহানস। কি আছে? ধূমও রয়েছে, বন্যিও রয়েছে, তাহলে সপক্ষ স্থল কি? যেখানে পক্ষটাও রয়েছে সেখানে সাধ্যটাও রয়েছে, যেখানে ধূম রয়েছে সেখানে বন্যিও রয়েছে, সরি, যেখানে হেতু রয়েছে সেখানে সাধ্য রয়েছে। সপক্ষ, সপক্ষ সত্য মানে কি বললাম? যেখানে হেতু সেখানে সাধ্য রয়েছে, যেমন মহানস, মহানসে ধূমও দেখতে পারি, বন্যিও দেখতে পারি। তাহলে মহানসে কিন্তু সাধ্যটা নিশ্চিত ভাবে আছে, কিন্তু আমরা ধূম দেখে বন্যির অনুমানের ক্ষেত্রে হ্রদ বা জলাশয়, জলাশয়ে কিন্তু আমরা বন্যি দেখতে পারি না, আগুন দেখতে পারি না। তাহলে আগুন দেখতে পারি না, তাহলে সাধ্যের অভাব রয়েছে এখানে। তাহলে অভাব হলে কি হয়ে যাবে? সেটা বিপক্ষ দৃষ্টান্ত। হ্রদ বা জলাশয়ে কখনো আমরা বন্যি দেখতে পারি না। এবার বলো পক্ষ সত্য, সপক্ষ সত্য, বিপক্ষ সত্য, এই তিনটে ক্লিয়ার হয়েছে নাকি? কারণ এইগুলো না বুঝলে তুমি কিন্তু ইয়ে করতে পারবে না, হেতাভাস করা যাবে না। বোঝা গেছে সবার? আচ্ছা, ভালোভাবে বোঝো এই জায়গাটা, ঠিক আছে? সপক্ষ সত্য, পক্ষ সত্যটা আমি বলে দিলাম, এরপরে আমি সপক্ষ সত্য যেটা বললাম সেটা কি? যথার্থ অনুমিতির ক্ষেত্রে হেতু যেমন পক্ষে থাকে, যথার্থ অনুমিতির ক্ষেত্রে হেতুটা যেমন পক্ষে থাকবে, তেমনি হেতুটাকে কিন্তু স্বপক্ষেও থাকতে হবে। স্বপক্ষ মানে কি? পক্ষ সত্ত্বের কিছু প্রাইম ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেখানে সাধ্যটা কিন্তু নিশ্চিতভাবে আমাকে থাকতে হবে, মানে সাধ্যটাকে কিন্তু সেখানে নিশ্চিতভাবে থাকতে পারে। আবার পক্ষ সত্ত্বে কি বলেছিলাম আমি? পক্ষ সত্ত্বে আমি এটাই বলেছিলাম যে সাধ্য নিশ্চিতভাবে থাকতেও পারে সেখানে, আবার সাধ্য সেখানে নাও থাকতে পারে। কিন্তু সপক্ষ সত্ত্বের প্রাইম ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে? পক্ষে সাধ্যটা নিশ্চিতভাবে থাকবেই, মানে সপক্ষে সত্ত্বে এটাই বলা হচ্ছে যে পক্ষে, পর্বতে, পক্ষ মানে কি? পর্বত, পর্বতে বন্যি রয়েছে, পর্বতে বন্যি রয়েছে, বন্যি কি? সাধ্য, পক্ষে সাধ্যটা নিশ্চিতভাবে আছে, ঠিক আছে? তাহলে সপক্ষ সত্ত্বের প্রাইম ক্যারেক্টারিস্টিক রয়েছে হচ্ছে পক্ষে সাধ্যটা নিশ্চিতভাবে রয়েছে। যেমন মহানস, পাকশালা, এখানে কিন্তু আমরা হেতু এবং সাধ্যকে একসাথে দেখতে পাই, হেতু এবং সাধ্যকে আমরা কিন্তু একসাথে দেখতে পাই। যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি, এই বন্যি এবং ধূমকে কিন্তু আমরা মহানস, পাকশালায় একসাথে দেখতে পাই। মানে সাধ্যটা কিন্তু নিশ্চিতভাবে থাকবে যেখানে। সপক্ষ সত্ত্বের প্রাইম ক্যারেক্টারিস্টিক্স সেটাই হচ্ছে সাধ্যটা সেখানে উপস্থিত থাকবেই, থাকবেই সেখানে, বন্যিটা সেখানে উপস্থিত থাকবেই। তাহলে যথার্থ অনুমিতির ক্ষেত্রে হেতু এমন পক্ষে থাকবে যে পক্ষে সাধ্যটা কিন্তু নিশ্চিতভাবে আছে, তাকে বলা হয় কিন্তু সপক্ষ সত্য। যেখানে সাধ্যের নিশ্চিত রয়েছে, যে আমরা এমন ভাববো না যেখানে বন্যি নেই,
যদি সেখানে বন্যী না থাকে তাহলে কিন্তু সেটা বিপক্ষ সত্য হয়ে যাবে, যেমন জলাশয়, হ্রদ, এখানে কিন্তু বন্যী থাকে না। কিন্তু সপক্ষ সত্যের ক্ষেত্রে কিন্তু সাধ্যের নিশ্চিত থাকে উপস্থিত। পর্বতে বন্যীটা রয়েছে, আছে, সেখানে একদম প্রুফলি রয়েছেই। মানে সপক্ষ সত্ত্বে কিন্তু সাধ্যের কোনো সংশয় থাকে না, কোনো রকম সংশয় থাকবে না যে বন্যীটা নেই সেখানে, বন্যী থাকবেই। যেমন ধূমকে হেতু করে সাধ্যকে বন্যী করে যখন একটা অনুমান করা হয়, যেমন পাকশালা, মহানস, এগুলো কিন্তু হলো একটা সপক্ষ দৃষ্টান্ত, যেখানে ধূম এবং বন্যীকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। মহানস, পাকশালা, এই জায়গাগুলোতে কিন্তু আমরা ধূমকেও যেমন দেখতে পাচ্ছি, সেরকম আমরা কিন্তু বন্যীকেও দেখতে পারি। তাহলে ধূমকে হেতু করে যখন সাধ্যকে বন্যী রূপে অনুমান করা হয়, ধূম তো হেতু, আমি বলেছিলাম যার দ্বারা অনুমানটা করা হয় সেটা কিন্তু হেতু, তাহলে ধূমটা কিন্তু হেতু, ধূমের দ্বারা কিন্তু আমি অনুমানটা করছি যে সেখানে বন্যীটা আছে নাকি। তাহলে বন্যীটা কিন্তু হয়ে গেল কি সাধ্য, কারণ বন্যী সম্বন্ধে আমি অনুমানটা করছি। তাহলে ধূমকে হেতু করে যখন সাধ্যকে বন্যীকে কিন্তু অনুমান করছি, তখন কিন্তু পাকশালা হলো। পাকশালায় কিন্তু আমরা এই দুটোর উপস্থিতি দেখতে পাই, মানে ধূমেরও দেখতে পাই উপস্থিতি, আবার বন্যীরও দেখতে পাই উপস্থিতি। এই দুটোকে যখন আমরা একসাথে দেখতে পাচ্ছি তখন সেটাকে বলা হয় কি সপক্ষ দৃষ্টান্ত। যেমন পাকশালায় তুমি ধোঁয়া উঠতে দেখছো এবং তোমার ওখানে নিশ্চিত রূপে সাধ্য সম্পর্কে বন্যী যে সেখানে নিশ্চিত রূপে রয়েছে, কোনো সংশয় নেই। তাহলে সপক্ষ সত্য হতে গেলে কি হতে হবে? সাধ্য সেখানে নিশ্চিতভাবে থাকতে হবে। তাহলে পক্ষ সত্য বলতে কি বোঝানো হয়? যেখানে সাধ্য আছে কি নেই সেটা সম্পর্কে একটা সংশয় থাকে, সেটা হচ্ছে কি পক্ষ সত্য। সপক্ষ সত্য কি? যেখানে সাধ্যটা একদম প্রুফ রয়েছেই, সেখানে কোনো সংশয় নেই, বন্যীটা সেখানে রয়েছেই, সাধ্যটা সেখানে নিশ্চিতভাবে রয়েছে, সেটা হচ্ছে কিন্তু সপক্ষ সত্য। আর বিপক্ষ সত্য কি? যেখানে সাধ্য নিশ্চিতভাবে নেই, যেমন জলাশয়, হ্রদে কিন্তু সাধ্য থাকে না, বন্যী থাকে না, সেটা কিন্তু বিপক্ষ সত্য, যেখানে সাধ্যটা নিশ্চিত রূপে নেই। বলো তনিমা, তোমার বুঝতে পেরেছো নাকি যেটা বললাম? এরপরে হচ্ছে যেটা আসবো, এরপরে আমরা আসবো কিন্তু হেত্তাভাস, যেটা আমি বলছিলাম। হেত্তাভাস কি? তাহলে পক্ষ সত্য মানে যেখানে সাধ্যের সংশয় আছে, সাধ্য আছে কি নেই আমরা জানি না, সেটা হচ্ছে পক্ষ সত্য। তাহলে এটাকে কি বলা হচ্ছে? পক্ষ সত্য। হেতুকে সপক্ষে থাকতে হবে এবং হেতুর তিনটে বৈশিষ্ট্যের কথা আমি কিন্তু বললাম, পক্ষ সত্য, সপক্ষ সত্য, বিপক্ষ সত্য। যেমন হ্রদ বা জলাশয়ে হেতু ধূমকে ব্যবহার করব না, যে বন্যী তো ওখানে থাকতে পারে না, যেখানে বন্যী থাকে না সেখানে কিন্তু ধূম কি করে আসবে? যেমন হ্রদ বা জলাশয় হলো কিন্তু একটা বিপক্ষ দৃষ্টান্ত, কারণ সেখানে কিন্তু কোনো আগুন নেই, জলাশয়ে আমরা আগুন দেখতে পারি না, এটা কিন্তু সাধ্যের অভাব রয়েছে, সেটাকে বলা হচ্ছে কি বিপক্ষ সত্য। তাহলে বিপক্ষ দৃষ্টান্তে হেতুকে প্রয়োগ করলে কিন্তু স্বব্যভিচার হেত্যাভাস হবে এবং সঠিক অনুমিতি হতে পারবে না, এবং বিপক্ষের ক্ষেত্রে কিন্তু স্বব্যভিচার হেত্যাভাস ঘটে, সপক্ষের ক্ষেত্রে কিন্তু বিরুদ্ধ হেত্যাভাস হয়। এবং
হেত্যাভাস হয় এবং সপক্ষ সত্য হেতুকে ভুল জায়গায় প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে কিন্তু বিরুদ্ধ হেত্যাভাস হবে এবং বিপক্ষ সত্যের ক্ষেত্রে কিন্তু হেতুকে প্রয়োগ করা যায় না, তখন বলা হয় সেখানে কিন্তু স্বব্যভিচার হেত্যাভাস ঘটে। তাহলে পক্ষ সত্যের ফলে কি ঘটে? অসিদ্ধ হেত্যাভাস হয়, সপক্ষ সত্যের ফলে বিরুদ্ধ হেত্যাভাস হয়, আর বিপক্ষ সত্যের ফলে কিন্তু স্বব্যভিচার হেত্যাভাস ঘটে। হেতু যদি সাধ্যকে সাধন করে তাহলে অনুমানটা কিন্তু যথার্থভাবে হয়, আর হেতু যদি সাধ্যকে সাধন করতে না পারে তাহলে অনুমানটা কিন্তু অযথার্থ হবে। তাহলে হেতু হলো কিন্তু মিডিল টার্ম এবং হেত্যাভাস হলো কিন্তু অনুমিতির প্রতিবন্ধকতা, এবং হেত্যাভাস অনুমানকে কিন্তু যথার্থ হতে কখনোই দেয় না। তাহলে আমরা পর্বতে ধূম দেখে যখন একটা বহ্নির অনুমান করতে যাই, আমরা পর্বতে ধূম দেখে যখন বহ্নির অনুমান করতে যাই, তখন ধূমের দ্বারা যেহেতু বহ্নির অনুমান করি, অনুমিতির প্রতিবন্ধক যে যথার্থ জ্ঞান, সেই যথার্থ জ্ঞানের যেটা বিষয় রয়েছে সেটাকে বলা হয় কিন্তু হেতু, এবং সেই হেতু যখন দোষযুক্ত হয় সেটাকে কিন্তু বলা হয় হেত্যাভাস, সেটা আমি বললাম। এরপরে আমি আসবো হচ্ছে হেত্যাভাসের প্রথম যে পয়েন্ট, স্বব্যভিচার হেত্যাভাস। স্বব্যভিচার হেত্যাভাস কি? কোন অনুমানের হেতু যদি সাধ্যের অভাবের অধিকরণে থাকে, অর্থাৎ যেখানে সাধ্যটা নেই সেই অভাবের অধিকরণে থাকে, তাহলে তাকে বলা হয় কি? ব্যভিচারী হেতু। এবং হেতু যখন স্বপক্ষে থাকে কিন্তু বিপক্ষে থাকে না, হেতু স্বপক্ষে আছে কিন্তু বিপক্ষে থাকে না, তাকে কিন্তু সেখানে কিন্তু একটা ব্যভিচারী হেতু হয়, এবং হেতু ব্যভিচারী হলে কিন্তু সেখানে স্বব্যভিচার হেত্যাভাস হয়। আমি আসছি, তোমরা বুঝবে না, এটা হচ্ছে বইয়ের ভাষা, কারণ বইতে যেগুলো লেখা থাকে সেগুলো কিন্তু মাথায় ঢোকার মতো নয়, তারা বুঝিয়ে বলে না। স্বব্যভিচার হেত্যাভাস কি, এটা কিন্তু আমি এখন যেটা বললাম সেটা বইয়ের ভাষা, আমি আমার মতো করে বোঝাচ্ছি, সেটা ভালোভাবে বুঝবে। যে পক্ষে সাধ্যের অভাব রয়েছে, ভালোভাবে বোঝো, যে পক্ষ, পক্ষ কি? যেমন পর্বতটা বহ্নি বিশিষ্ট, পর্বতটার মধ্যে বহ্নি রয়েছে, যে পক্ষে সাধ্যের অভাব রয়েছে সেখানে যদি হেতুটা থাকে, হেতু মানে কি? ধূম বলেছিলাম, ধূম থাকে, তবে সেই হেতুটাকে বলা হয় কি? ব্যভিচারী হেতু। তাহলে ব্যভিচারী হেতু থাকলে কিন্তু স্বব্যভিচার হেত্যাভাস ঘটে। বিপক্ষ সত্যের অভাব, বিপক্ষ সত্য মানে কি বলেছিলাম? যে যেখানে হচ্ছে সাধ্যের অভাব রয়েছে, সাধ্যটা সেখানে নেই, বহ্নি কোনো সময় সেই জায়গাটায় থাকতে পারে না, যেমন জলাশয়, জলাশয়ে বহ্নি থাকতে পারে না, তাহলে বিপক্ষ সত্যের যেখানে অভাব রয়েছে সেখানে কিন্তু স্বব্যভিচার হেত্যাভাস ঘটে। অর্থাৎ যেখানে হেতুটা ব্যভিচার যুক্ত, এবং ব্যভিচার যুক্ত মানেটা কি? হেতুটা বিপক্ষে রয়ে গেছে, ধূমটা সেই বিপক্ষে আছে, তাহলে হেতু যেখানে আছে সাধ্য কিন্তু সেখানেই থাকবে, হেতু যেখানে থাকবে না সাধ্য কিন্তু সেখানে থাকবে না। কিন্তু যদি হেতু সেখানে থাকে, সাধ্য যদি সেখানে না থাকে, ধূমটা রয়েছে, হেতু মানে কি? হেতু হচ্ছে ধূম, ধূম সেখানে আছে কিন্তু বহ্নি সাধ্য কিন্তু সেখানে না নেই, তাহলে সাধ্যের অভাবের স্থলে হেতু যদি সেখানে থেকে যায়, সাধ্যের অভাবের স্থলে হেতু যদি সেখানে থেকে যায়, তখন তাকে
সেটাকে বলা হয় কি ব্যভিচারী হেতু। এবং ব্যভিচারী হেতু যে অনুমানের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেই অনুমানের ক্ষেত্রে কিন্তু আমাদের স্বব্যভিচার হেত্যাভাস ঘটে। স্বব্যভিচার হেত্যাভাসকে কিন্তু অনৈকান্তিক হেত্যাভাস বলা হয়। অনৈকান্তিক মানে কি, যে হেতুটা ব্যতিক্রমী, একেই বলা হয় কি অনৈকান্তিক হেতু। এই হেতুটা সপক্ষেও আছে, সপক্ষেও আছে আবার বিপক্ষেও আছে, তাই এটা কিন্তু ব্যতিক্রমী। হেতুর সাথে সাধ্যের কিন্তু একটা নিয়ত অব্যভিচারী সম্বন্ধ এখানে থাকছে না। তাহলে হেতুটা যখন, হেতুর সাথে সাধ্যের যখন নিয়ত ব্যভিচারী সম্বন্ধ থাকছে না, হেতুটা সেখানে কিন্তু দোষযুক্ত হয়ে যাচ্ছে। যখন আমি উদাহরণগুলো দেব তখন আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে this is the fallacy of the irregular middle, irregular middle স্বব্যভিচার হেত্যাভাস। এবং স্বব্যভিচার হেত্যাভাসকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা যায়: সাধারণ স্বব্যভিচার, অসাধারণ স্বব্যভিচার, অনুপসংহারী স্বব্যভিচার। প্রথমে আমি যেটায় আসবো সাধারণ স্বব্যভিচার হেত্যাভাসে। সাধারণ স্বব্যভিচার হেত্যাভাসের ক্ষেত্রে হেতু যেমন সাধ্যের সহচর রূপে থাকে তেমন সাধ্যের অভাবেরও সহচর রূপে থাকে। হেতুটা যেমন সপক্ষে থাকে তেমনি আবার হেতুটা বিপক্ষেও থাকবে। হেতু সাধ্যের সঙ্গেও আছে আবার সাধ্যের অভাবের সঙ্গেও আছে, তখন সেটাকে বলা হয় কি সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলছি, পর্বতটা ধূমবান। এখানে পর্বতটা কি, পর্বত হচ্ছে যে স্থানটা, মানে হচ্ছে কি পক্ষ, ধূমবান মানে কি সাধ্য, যেহেতু তা বহ্নিমান। এখানে কিন্তু সাধ্য কেন ধূমবান হলো, কারণ এখানে ধূমের দ্বারা কিন্তু আমরা বহ্নির অস্তিত্বকে প্রতিপাদিত করছি। পর্বতটা ধূমবান যেহেতু তা বহ্নিমান, তাহলে পর্বতটা হচ্ছে পক্ষ, ধূমটা হচ্ছে কিন্তু এখানে সাধ্য, আর বহ্নিটা যেহেতু তা বহ্নিবান, এটা কিন্তু লাস্টে দিয়েছে, যেহেতু তা বহ্নিমান তা কিন্তু হয়ে গেল হেতু। তোমরা কিন্তু আগে এগুলোকে নির্ণয় করবে। এখানে দেখো দিয়েছে পর্বতটা হচ্ছে পক্ষ, যে স্থানে রয়েছে। ধূমবান কি, ধূমবান হচ্ছে সাধ্য। সাধ্য কি, যার সম্বন্ধে আমি করছি, ঠিক আছে, যার সম্বন্ধে আমি করছি সেটা কিন্তু হয় সাধ্য, আর যার দ্বারা আমি করি সেটা কিন্তু হয় হেতু। তাহলে হেতু হচ্ছে কিন্তু বহ্নিমান আর ধূমবান হচ্ছে সাধ্য। পর্বত নামক পক্ষে তুমি বহ্নির দ্বারা, বহ্নির দ্বারা, কারণ বহ্নিটা হচ্ছে কি হেতু, যার দ্বারা তুমি করবে সেটা কিন্তু হচ্ছে হেতু, বহ্নির দ্বারা ধূমের অস্তিত্বকে প্রতিপাদন করার চেষ্টা করছি। ধূমটার অস্তিত্ব সেখানে আছে নাকি, সেই জন্য সেটা হয়ে গেল কি সাধ্য। তাহলে পর্বত নামক পক্ষে তুমি বহ্নির দ্বারা ধূমের অস্তিত্বকে প্রতিপাদন করার চেষ্টা করছো। তাহলে বহ্নি থাকলে যে ধূম থাকবে এইরকম কোনো কথাই নেই, বহ্নি থাকলেই যে ধূম থাকবে। বহ্নি যেমন ধূমযুক্ত স্থানে থাকে তেমনি বহ্নি কিন্তু, আগুন কিন্তু ধূমহীন স্থানেও থাকে। তাহলে বহ্নিটা সপক্ষেও রয়েছে বিপক্ষেও আছে, সেই কারণে এখানে কিন্তু সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস ঘটেছে। বহ্নিটা কিন্তু সপক্ষেও রয়েছে, বহ্নিটা যেমন ধূমযুক্ত স্থানে থাকে তেমনি বহ্নি কিন্তু অনেক সময় ধূমহীন স্থানেও থাকে। যেমন রান্নাঘরে আমরা কিন্তু শুধুমাত্র বহ্নি দেখতে পাই, ধূম দেখতে পাই না, তাহলে বহ্নি কিন্তু ধূমহীন জায়গায়ও থাকে। তাহলে বহ্নিটা যেমন সপক্ষেও আছে বিপক্ষেও আছে, সেই কারণে কিন্তু সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস ঘটেছে। তাহলে সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস অনুযায়ী কিন্তু হেতু সাধ্যের সহচর রূপে থাকে, আবার সাধ্যের অভাব, অভাব সাধ্যের অভাব মানে কি ধূমের অভাবযুক্ত স্থানেও বহ্নিটা রয়েছে,
আবার ধুম যেখানে রয়েছে সেখানেও বর্ণিতা থাকতে পারে। তাহলে সাধারণ স্বভাবিচার হেত্যাবাস অনুযায়ী হেতুটা সাধ্যের সহচর রূপেও থাকবে, আবার সাধ্যের অভাবের সহচর রূপেও থাকবে। তাহলে বন্যী ধূমের সহচর রূপেও থাকে, আবার বন্যী ধূমের অভাবের সহচর রূপেও থাকবে। যেমন গরুর শিং আছে যেহেতু তা প্রাণী। বলো এটা কোন হেক্তাবাস হবে? গরুর শিং আছে যেহেতু তা প্রাণী। এখানে তোমরা মানে যে কোনো বলো তো যে পক্ষ সাধ্য হেতু নির্ণয় করো। এখান থেকে আগে তোমরা নির্ণয় করো, বলো এখানে পক্ষ সাধ্য হেতু কোনটা হবে? গরুর শিং আছে যেহেতু তা প্রাণী। পক্ষ সাধ্য হেতু বলো কোনটা হবে? গরুর শিং আছে, আগে লেখো খাতায় লেখো যে গরুর শিং আছে যেহেতু তা প্রাণী। বলতে পারবে কেউ যে এখানে পক্ষ সাধ্য হেতু কোনটা হবে? কার শিং আছে? প্রথমে কি আছে? গরু পক্ষ, হ্যাঁ শিং সাধ্য, একদম প্রাণী হেতু, একদম বুঝতে পেরেছো রত্নদীপ, একদম ঠিক বলেছো। তাহলে গরু পক্ষ প্রাণীত্বের দ্বারা প্রতিপাদন করতে আমি যাচ্ছি কি প্রাণীটা হেতু, আর শিং যেটা শিং রয়েছে সেটা কিন্তু সাধ্য। তাহলে শিংযুক্ত প্রাণীও আছে, আবার শিংহীন প্রাণীও রয়েছে। আমরা এমন প্রাণীও যে দেখতে পাই যাদের মধ্যে শিং নেই, হেতুটা সাধ্যের অধিকরণেও আছে, আবার সাধ্যের অভাবের অধিকরণেও আছে। তাহলে প্রাণিত্ব হেতু শিং যুক্ত স্থানে আছে যেমন, তেমনি আবার অনেক প্রাণী আমরা দেখতে পাই যাদের কিন্তু শিং নেই, তাহলে সাধ্যের অভাবেও রয়েছে, আবার সাধ্য যুক্ত স্থানেও থাকে হেতু। তাহলে হেতুটা যখন সপক্ষ স্থলেও রয়েছে আবার বিপক্ষ স্থলেও রয়েছে। সপক্ষ স্থল মানে কি সাধ্য যেখানে রয়েছে সেখানেও রয়েছে, আবার বিপক্ষ স্থল মানে কি সাধ্যের অভাবেও রয়েছে। শিংযুক্ত স্থানেও রয়েছে, আবার শিংযুক্ত প্রাণীও রয়েছে, আবার শিংযুক্ত ছাড়া প্রাণীও থাকে। ঠিক আছে, সব প্রাণীর যে শিং থাকবে এরকম কিন্তু কোনো কথা নেই। তাহলে যাকে কি বলা হচ্ছে স্বব্যভিচার হেত্যাভাস। তোমাদের এরকম কোশ্চেন দেবে যে গরুর শিং আছে যেহেতু তা প্রাণী, কোন ধরনের হেত্যাভাস ঘটেছে? একটা উদাহরণ তুলে দিয়ে কিন্তু চারটে অপশনস দিয়ে দেবে। তাহলে এটা কিন্তু স্বব্যভিচার হেত্যাভাস হয়ে গেল। তাহলে স্বব্যভিচার হেত্যাভাসে কিন্তু মিডিল ট্রাম ইজ টু ওয়াইড। ওয়াইড মানে কি অনেকটা বড়। মিডিল ট্রাম হেতু কিন্তু সাধ্যযুক্ত স্থানেও থাকে, আবার সাধ্যের অভাবের অধিকরণেও থাকে, যেহেতু তা সপক্ষ এবং বিপক্ষ দুটো স্থলেই রয়েছে। প্রেজেন্টেও রয়েছে কারণ কোন কোন প্রাণীর শিং আছে আবার কোন কোন প্রাণীর শিং নেই। তাহলে ইট ইজ প্রেজেন্ট বোথ সপক্ষ এন্ড বিপক্ষ ইনস্ট্যান্সেস। এরপরে আরেকটা দিচ্ছি, the heel has fire because it is knowable। বলো এটার মধ্যে পক্ষ সাধ্য হেতু কোনটা? the heel has fire because it is knowable। পর্বত হচ্ছে বহ্নিযুক্ত যেহেতু তা জ্ঞেয় বা জানা যায়। পর্বত হচ্ছে বহ্নিযুক্ত যেহেতু তা জ্ঞেয় বা জানা যায়। নির্ণয় করো তো দেখি পক্ষ সাধ্য এবং হেতুকে। পর্বত বহ্নিযুক্ত যেহেতু তা জ্ঞেয় বা জানা যায়। এর মধ্যে পক্ষ সাধ্য হেতু কোনটা হবে? পর্বত বহ্নিযুক্ত যেহেতু তা জানা যায় বা জ্ঞেয়। জ্ঞেয় মানে কি জানা যায়। একদম ঠিক বলেছো। পর্বত যে স্থানটায় রয়েছে সেটা হচ্ছে কি পক্ষ। বহ্নিযুক্ত, বহ্নিযুক্ত মানে কি সাধ্য। আর নোয়েবেল, নোয়েবেল মানে যে যাকে জানা যাচ্ছে সেটা হচ্ছে কি হেতু। যার দ্বারা জানা যাচ্ছে সেটা হচ্ছে
যার সম্বন্ধে বলা হচ্ছে বহ্নিযুক্ত, সেটা কি সাধ্য। একদম ঠিক বলেছো রত্নবী। তাহলে বহ্নিযুক্ত বস্তুকেও আমি যেমন জানছি, তেমনি যেখানে বহ্নি থাকে না, ভালোভাবে বোঝো, বহ্নিযুক্ত বস্তুকে আমি যেমন জানি, তেমনি যেখানে বহ্নি থাকে না সেই রকম জিনিসকেও কিন্তু আমি জানতে পারি। যেখানে বলা হচ্ছে যে জ্ঞেয়ত্ব, জ্ঞেয়ত্ব মানে কি? জ্ঞেয়ত্ব মানে হচ্ছে জানা যায়। তাহলে জ্ঞেয়ত্ব জানা যায় বহ্নিযুক্ত স্থানে থাকে, তেমনি কিন্তু বহ্নিহীন স্থানেও থাকে। তাহলে পর্বতটা বহ্নিযুক্ত যেহেতু তা জানা যায় বা জ্ঞেয়। তাহলে জ্ঞেয়ত্ব, এই জ্ঞেয়ত্ব মানে কি? জানা যায়। জ্ঞেয়ত্ব কিন্তু বহ্নিযুক্ত স্থানেও থাকে, তেমনি আবার কিন্তু বহ্নি যেখানে নেই, আগুন যেখানে নেই, সেই রকম স্থানেও থাকে। তাহলে মিডিল টার্ম ইজ টু ওয়াইড, জানাটা অনেকটা বেশি ব্যাপক, যেটা সাধ্যেও রয়েছে আবার সাধ্যের অভাবের অধিকরণেও রয়েছে। এই জন্য এখানে কিন্তু সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস ঘটলো। সবার ক্লিয়ার হয়েছে নাকি বলো? সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন দেবে, দিয়ে দিল যে পর্বত বহ্নিযুক্ত যেহেতু সেটাকে জানা যায়। এখানে কি বললো যে বহ্নিযুক্ত বস্তুকেও আমি যেমন জানি, তেমনি যেখানে বহ্নি থাকে না সেরকম জায়গাকেও আমরা কিন্তু জানতে পারি। অভাবেও রয়েছে, আবার সাধ্যটা কিন্তু সাধ্যের অভাবেও রয়েছে, আবার সাধ্য যেখানে আছে সেখানেও রয়েছে। মিডিল টার্ম কিন্তু দ্যাট ইজ টু ওয়াই, জানাটা কিন্তু অনেকটা বেশি ব্যাপক এখানে। বলো সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস সবার ক্লিয়ার হয়েছে নাকি? এগুলো কিন্তু অনেক কোশ্চেন দেয়, এগুলো থেকে না বুঝলে কিন্তু পারা যাবে না। সবার ক্লিয়ার হয়েছে? হেতুটা যেখানে সাধ্যের অধিকরণেও রয়েছে, আবার সাধ্যের অভাবের অধিকরণেও রয়েছে, ঠিক আছে, সেটাকে বলা হয় কি? সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস। ঠিক আছে, হেতুটা সাধ্যের অধিকরণেও থাকে, যেমন আগের উদাহরণটা দিয়ে বললাম, প্রাণিত্ব যে হেতু, প্রাণিত্ব যে হেতুটা রয়েছে সেটা কিন্তু সিংযুক্ত স্থানেও রয়েছে। সিংযুক্ত কি? সাধ্যের যেই অধিকরণ সিংযুক্ত স্থানেও আছে, যেমন আছে সেরকম কিন্তু সিং যাদের নেই সেই স্থানেও কিন্তু আছে। তাহলে হেতু কিন্তু স্বপক্ষ স্থলেও থাকবে, বিপক্ষ স্থলেও থাকবে, সেটাকে বলা হয় কি? স্বব্যভিচার হেত্যাভাস। ক্লিয়ার সবার? সাধারণ স্বব্যভিচার হেত্যাভাস ক্লিয়ার হয়েছে? কারোর অ্যান্সার নেই কেন? বুঝতে পারছো না নাকি? আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে অসাধারণ স্বব্যভিচার হেত্যাভাস। অসাধারণ স্বব্যভিচার হেত্যাভাস কি? অসাধারণ হেত্যাভাসের ক্ষেত্রে the middle term is to narrow, সব থেকে বেশি সোজা এই হেত্যাভাসটা করা। মানে উদাহরণটা দিলেই বুঝতে পারবে, আমি ট্রিক্স বলে দিচ্ছি, যে ওটা দিলেই লিখে দেবে যে এটাই অসাধারণ হেত্যাভাস। ঠিক আছে, আমি বলে দিচ্ছি সেটা কিরকম ভাবে হবে। এখানে কিন্তু মিডিল টার্মটা ব্যাপক থাকে না, মিডিল টার্ম ইজ টু ন্যারো বলছে, একদমই উল্টোটা। ঠিক আছে, মানে সাধারণ স্বব্যভিচার হেত্যাভাসের পুরো উল্টোটা কিন্তু এখানে হয়। মিডিল টার্ম কিন্তু ব্যাপক নয়। এবং অসাধারণ স্বব্যভিচার বলতে সেই হেতুকে বোঝায় যে হেতুটা কেবলমাত্র পক্ষে থাকবে, শুধুমাত্র পক্ষেই থাকবে, কিন্তু সকল সপক্ষ বিপক্ষ কিন্তু অবর্তমান থাকে। হেতুর ক্যারেক্টারিস্টিক্স কি? হেতুটা স্বপক্ষে থাকবে, পক্ষে থাকবে, কিন্তু হেতু কখনোই বিপক্ষে থাকবে না। সৎ হেতুটা স্বপক্ষে পক্ষে থাকবে কিন্তু বিপক্ষে থাকবে না। এবং হেতুর স্বপক্ষে দৃষ্টান্ত নেই, হেতুর বিপক্ষেও দৃষ্টান্ত নেই, সেই জায়গায় কিন্তু অসাধারণ হেত্যাভাস ঘটে। যেমন বললো সাউন্ড ইজ ইটারনাল বিকজ ইট ইজ অডিয়েবল, শব্দটা নিত্য কেননা
এখানে সেটা কিন্তু শ্রবণ গ্রাহ্য। তাহলে হেতুপদ কি? হেতুপদ যেটা শব্দত্ব রয়েছে সেটা শুধুমাত্র শব্দত্বতেই রয়েছে। মানে কি? হেতুপদ শুধুমাত্র শব্দত্ব রয়েছে, সেটা শুধুমাত্র শব্দেই থাকবে। তোমাদের এরকম দিয়ে দেবে যে মানে দুটো দিয়ে দেবে যে, আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, শব্দের কোনো সপক্ষ স্থল আর কিন্তু নেই, যে শব্দটা কিন্তু শব্দের মধ্যেই রয়েছে শব্দত্ব, বিপক্ষ স্থল কিন্তু এখানে নেই। তাহলে শব্দত্ব ধর্ম কিন্তু শব্দেই শুধুমাত্র থাকে। তাহলে শব্দের কোনো সপক্ষ স্থল বা কোনো বিপক্ষ স্থল এখানে কিন্তু হতে পারে না। শব্দত্ব ধর্ম কিন্তু শুধুমাত্র পক্ষেই রয়েছে, শুধুমাত্র শব্দেই রয়েছে। আপেলটা মিষ্টি, কেননা যাতে আপেলত্ব রয়েছে।